তুমি সভায় যাচ্ছ না, এরপর মাইনে না পেলে আমি সংসার চালাতে পারবো না কিন্তু, এই আমি বলে দিলাম কিন্তু। কেন কেন? মাত্র 3 দিন যাচ্ছি না বলে মাইনে পাবো না কেন? তোমার যে ঘুম দেখছি তাতে 3 দিন কেন, 3 মাসও বোধহয় সভায় যেতে পারবে না। ভালোই তো, 3 মাস তাহলে তোমার দইয়ের হাঁড়ির মতো মুখ সারাদিন ধরে দেখবো। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি? আমাকে দেখতে হাঁড়ির মতো? এত সাহস তোমার, এত সাহস তোমার, তুমি আমাকে এ যে আবার নাক ডাকতে শুরু করলো। হে ভগবান, 3 দিন ধরে শুধু গান্ডে পিণ্ডে গিলছে আর ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে। কি যে করি! সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি আজও গোপাল নেই? না মহারাজ, মনে হয় গোপাল আর সবাই আসবেই না। তা এতে এত আনন্দের কি হলো? ফেসে গেছি না, আনন্দ কোথায় মহারাজ, গোপালের জন্য দুঃখে কষ্টে চিন্তায় এই দেখুন না, দেখুন দেখুন আমার চেহারা কেমন বাঁশ থেকে কঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই মহারাজ, বিজ্ঞানী এ কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে আয় আয় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি? গোপাল, কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, হাতির মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। ওঠো না। ও বাবা, কি ঘুম পালো! দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও দাও, জলই দাও। তবে রে, ও মাগো, তুমি কিনা জল ঢেলে দিলে, ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল। শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী, এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো, তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছো। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট।
গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? হ্যাঁ, চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাক খ্যাক করে আসে। কিন্তু বিজ্ঞানী হাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছো, নিজেও বোঝে না। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারলে কাজ শেষ। তাহলে এবার এই খাটটা সত্যি সত্যি উঠবে? তাহলে আর বলছি কি, এবার থেকে এই খাট সকালবেলা গোপালকে সবাই নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। বাহ 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 বাহ। তাহলে তো এই উড়ন্ত খাটের একটা এই নাম দিতে হয়। কিরি, হ্যাঁ, উড়ুক্কু খাট। কি গো বিজ্ঞানী, কোথায় তোমার উড়ে আসা গোপাল? মহারাজ, বিজ্ঞানীর এসব গুলগাপ্পায় আপনি এখনো বিশ্বাস করছেন? হ্যাঁ, মহারাজ আর একটু ওই তো গোপাল আসছে। ওই তো গোপাল খাটের ওপর। কি কি আমি স্বপ্ন দেখছি নাকি মন্ত্রী? তাহলে কি আপনাকে চিমটি কেটে দেখবো স্বপ্নে আছেন কিনা? চুপ, যত সব ভুলভাল কথা। এসো এসো গোপাল, এসো। তো তুমি তো একেবারে মহারাজ ইন্দ্রের মতো স্বর্গ থেকে নেমে এলে মনে হচ্ছে। একটু ভুল হলো মহারাজ, ইন্দ্র বাবাজির ভুঁড়িটা বেড়ে গেছে আর লম্বাই একটু খাটো হয়ে গেছেন। কতদিন পর তোমার জন্য একটু প্রাণ খুলে হাসলাম। বললে কি আর বাঁচি না। বিকেলবেলা দারুণ লাগছে তো এই উড়ুক্কু খাটে চড়ে হাওয়া খেতে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওরা খেলছে মাঠে। থাকবো না, থাক। এত দৌড়ে আমার মাথাটা কেমন ঘুরছে রে দিদি। তাহলে তোকে আর খেলতে হবে না, মাঠে একটু শুয়ে নে। হ্যাঁ, শুয়ে পড়। এই গুলটেদা, এ আমি কি দেখছি গো? কেন রে, ভূত দেখছিস নাকি? ওই দেখো, কি রে, ও তো গোপাল দাদু। খাটে বসে উড়ে উড়ে যাচ্ছে। যা, ওরা বোধহয় আমাকে দেখেই ফেললো। ও গোপাল দাদু। গোপাল দাদু, কোথায় যাচ্ছ গো? ও গোপাল দাদু। যা ভেবেছি ঠিক তাই, বাড়ি যাচ্ছি রে। নেমে এসো না। ও দাদু, নেমে এসো মুশকিলে না। পড়লাম। নেমে এসো না। আসছি। এটা কি গো দাদু, উড়ন্ত খাট? এটার নাম উড়ুক্কু খাট। নে উঠে আয়, দেখ কেমন লাগে ওপর থেকে। দারুণ দাদু, ফাটাফাটি লাগছে। সব কাজ ঘরটার কেমন বেঁচে বেঁচে লাগছে গো। বুঝলি পটি, এই উড়ুক্কু খাটে না একা ঘুরতে হবে। মানে? ও গো, একটাও কথা বলবি না। চল এবার আমরা নামি।
ফুটি কথাটা বলে দিচ্ছিল আর কি। সত্যি পুটি, তোর সবকিছুতে নালিশ করা স্বভাব। আমার কিন্তু একা একা ওই খাটে ছাড়া ভালো ঠেকছে না। দিদি কিন্তু ঠিকই বলেছে। তোর ভয় পেলে বাড়ি যা। চল না রে দিদি, যখন চাইবো আমরা তো নেমে আসতেই পারবো। চল তাহলে। বাবা, সে কি রে, তোরা আজ এত সকাল সকাল? গল্প শোনা হয়নি তো বেশ কদিন, তাই আজ একটু ওই তাড়াতাড়ি চলে এলাম। বাহ, বেশ করেছিস। তাহলে তোরা একটু বস, আমি আমার প্রাতঃকর্ম সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমরা বসি। এই সুযোগ গুলতে দা। চল সবাই উঠে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল, তোরকে টান টান। এই তো আমরা উঠছি। বাবা দারুণ কিরে, মজা লাগছে তো? দারুণ মজা, দারুণ মজা। মনে হচ্ছে উড়োজাহাজ চালাচ্ছি। ওইটা মনে হচ্ছে জঙ্গল। আরে গুলটে, ঘোড়া এদিকে ঘোড়া। কিন্তু ঘুরছে না তো। আরে চেষ্টা কর, জোরে জোরে, আরো জোরে চাপ দে। আরে হচ্ছে না। এ কি গো বলতে দা, আমরা তো জঙ্গলের ওপর দিয়ে ওদিকে চলে যাচ্ছি। আমি বাবার কাছে শুনেছি জঙ্গলের ওপারে নাকি পাঁচ পাখিদের দেশ। কি, বাজ পাখির দেশ? সেখানে আবার কি হয়? বাজ পড়ে আর পাখি ধরে ধরে খায়? না 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 প্লাদা, ও বাজ নয়, ওই বিশাল বিশাল বাজ পাখিরা মানুষ ধরে ধরে খায়। ওরে বাবা, আরে আরে এই উল্টে কি হলোটা কি? এখনো খাটের মুখটা ঘোরাতে পারলি না? উফ, ওই দেখ দিদি, ওটা তো এইদিকে আসছে বলে মনে হচ্ছে। আহ, সকালের প্রাতঃকর্ম করার পর যে আরাম, সেটা মনে হয় এ পৃথিবীতে আর কিছুতেই নেই। ওই রে ন্যাপলা গুড়, কি বাচ্চাগুলো গেল কোথায়? ও হরি, খাটটাও তো নেই। তার মানে ওরা ফাঁক তালে খাটে চেপে উঠতে বেরিয়েছে। হ্যাঁ, কই গো, তোমার গল্প শোনার শ্রোতারা কোথায়? তারা এখন আকাশে উঠতে বেরিয়েছে। তাহলে এই লুচিগুলো? ওরা আসুক, ততক্ষণে ওগুলো আমার এই ভুড়িতেই যাক। দাও 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 দাও। উল্টে রে, বাঁচার কি আর কোনো আশাই নেই রে? আমি তখন পই পই করে বলেছিলাম উঠিস না উঠিস না, শুনলাম আমার কথা? তোরা একটু চুপ করবি? এই তো হাতলটা নড়েছে। কিরে, কিন্তু নিচের দিকে নড়ছে। যেদিকে নড়ুক, নাড়িয়ে যা। ও বাবা, এই যে খাটটা নিচের দিকে নামছে। ভালোই হয়েছে, অন্তত পালিয়ে তো বাঁচা যাবে। ওরে, বাজ পাখিটা তো মাথার উপর পাক খাচ্ছে রে। নেমেছে। দৌড়ো দৌড়ো দৌড়ো, আরো জোরে। কোন দিকে দৌড়াবো? ওই তো ওই গোয়াটার দিকে। দৌড়ো দৌড়ো, জোরে দৌড়ো। না, এবার তো চিন্তা হচ্ছে বাচ্চাগুলো গেল কোথায়? জঙ্গলের ওপারে চলে যায়নি তো? তাহলে তো বিজ্ঞানীর কাছ থেকে সেই উড়ুক্কু জুতোটা নিতে হয়। ভাগ্যিস আমরা গুহাটা ঢুকে পড়েছি। নয়তো আজই বাজ পাখিদের হাতে পটল ডাঙায় যেতে হতো। হাতে নয়, বল ঠোঁটে। এই বিপদের মধ্যে তোমার ইয়ার কি আসছে গুলটেদা? তোরা কি দেখেছিস আমরা কার ওপর দাঁড়িয়ে আছি? কার ওপর দাঁড়িয়ে আছি? এই দেখ, সোনার বোনের ওপর। বলিস কি? কিন্তু এগুলো নিয়ে বাড়ি যাব কি করে? বাজ পাখির দেশে তো ঢুকে পড়লাম, কিন্তু ওদের খুঁজে পাই কি করে?
ওরে বাবা, ওটা কি আসছে বিশাল একটা! ওরি, এই যে বাজ পাখি! এ বাপরে, কি বাজ খাই চেহারা! কিন্তু ও তো মনে হচ্ছে আমাকেই খেতে আসছে। তাহলে বরং নেমে পড়ি। এই, এবার আয়। এবার তো এই প্লাস্টিকের সাপটার খেলা খেলতে হবে। যা, এবারের মতো তো বাঁচলাম। আরে, ওই তো খাটটা। তাহলে বাচ্চাগুলো এর কাছে পিঠেই আছে। এগিয়ে দেখি। আরে, কি যেন শুনলাম? হ্যাঁ, ঠিক তো কান্নার আওয়াজ। দেখি তো। কার পায়রা? তোর থাম না। গুলটের গলা না? গুলটে, গুলটে! ওই দেখ, গোপাল দাদুর গলা। দাদু, দাদু, আমরা এখানে, এখানে, ওখানে। পেয়েছি এবার। এই যে, তোর এইখানে যাখানা খেল দেখালি না, জব্বর! নে এবার বেরিয়ে আয়, সাবধানে। আবার কিন্তু বাজ পাখির খপ্পরে পড়িস না। দাদু, দাদু, এই সোনা দানাগুলো নেব? সোনা দানা আবার কোথায়? আমাদের পায়ের তলায়। বাহ, নিবি না? হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। চল চল, তাড়াতাড়ি কর। গোপাল দাদু, যুগ যুগ জিও। গোপাল দাদু, যুগ যুগ জিও। সোনা দানা আমার যে খুব প্রিয় রে। শোনো শোনো সবই শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, এ কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা।
কে ঠেলা সামলাবে এবার? রেদা হ্যাঁ হ্যাঁ রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক আজ সভা বন্ধ। আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ, শোন, খুব সাবধানে পাহারা দিবি। চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে আর এই শিল্পী চোরকে মেরেছো তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে
চ্যাপ্টা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা একটাও পড়ে নাই। তো পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবেনি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি। মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেঁদা টকাস করি মরে যাবে, হ্যাঁ? তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাড়মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকর, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই এনাদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে? আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবো, আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো নেদা। রেঁদা? আগে শোনো না মন দিয়ে। রেঁদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি? হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল বলে ফেল, আজ যদি কেউ দায়ী থাকে। চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজামশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ, তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ। না না, আমি ওই তামাক খেয়ে মানে। চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেই সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ,
আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রীমশাই বলতে পারছেন না। কি মন্ত্রীমশাই? বাঁচাও গোপাল, বাঁচাও, চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজামশাই, মন্ত্রীমশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজামশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রীমশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেদা। এই দেখো, তাহলে তো আসলে রেদাটা মরেইনি। রেদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে, আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি। বাবা, তবু বাবা বড় শিক্ষা হলো গোপাল। মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভাইয়া, বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। কি মন্ত্রী, তুমি কোথায় হাওয়া খাচ্ছিলে এতক্ষণ? না না, মানে মহারাজ, ওই বাগানে একটু, মানে কিন্তু তোমার মুখে ওসব কি যেন লেগে রয়েছে। চানাচুর মনে হচ্ছে। বাবা, কি যেন গেল আমার পায়ের উপর দিয়ে। ইঁদুর, ইঁদুর ঢুকিয়াছে, ইঁদুর! ও ইঁদুর, বাঁচাও ইঁদুর! ওই তো ইঁদুরটা, ওই তো ইঁদুরটা। আরে না চেঁচিয়ে ধরো না বেটাকে। ওরে বাবারে, আমার ঘরে লাফ দিল। বাবা ঠিক তোমার পায়ের মাঝে দাঁড়িয়ে আছে, ধরো না। আরে সেনাপতি, একা না পারলে পহইলে ডাকো। যা ফসকে গেল। এভাবে হবে না মহারাজ, এভাবে হবে না। আরে বলে ফেলো তাহলে, ছোটাপট। একটা জাল আনলেই তো হয়ে যায় মহারাজ। এই সেনাপতি, জাল নিয়ে এসো না, ফটাফট। তাহলে দেখলেন তো মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না।
আবার বড় বড় বকনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। হ্যাঁ, মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তুমি তোমার যা ওই সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও, এ কম তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও নাও নাও। দেখছি দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। কি গো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা হতকা ইঁদুর? সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা, না নিলে থাক। না 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 গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল, সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও, কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো, সবকটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন হাত দিয়েছি তখন।
মালা আছে মালা, মাত্র 2 টাকায় বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার কাছে এত সস্তা গাঁদার মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে একটা দাও, আমাকে দাও। আরে আবার আমাকে দাও, আমাকে দাও। দেখি 1 2 বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, বাবা কি দাপট বৃষ্টি! ও সঙ্গে আবার কি ঝড়! দৌড়াতে হবে, দৌড়ই দৌড়ই। মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। দেখ না, দেখ দেখ, যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না, তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো ওই ঘোড়ায় চেপে? কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি, এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ বাবা বাবা, আজও ভালোই বিক্রি হলো মালা, কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি, আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। ফুল আলাদের ছেড়ে এবার ঘাস কাটুরে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন। চলো চলো গো চলো। থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব।
কি যে করছো আর কেনই বা করছো কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে দুদিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বাদশাহ আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজে ছুটি নিয়েছে মন্ত্রীমশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন। দাম হলো গিয়ে মাত্র 1 লক্ষ টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে এর টেকো ঘাসুরে। মন্ত্রী মশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1 লক্ষ টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি? তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1 লক্ষ টাকার কমে কিছুতেই বিক্রি করব না। ব্যাস। এ তো মুহার ডেপো এক দুয়ে ঘাসুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1 লক্ষ টাকা। হ্যাঁ, এ কি মগের বন্দুক নাকি? কে কার এত সাহস যে ঘাসের জন্য 1 লক্ষ টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুরে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1 লক্ষ টাকা দাম দিলে দেব। এই ঘাসুরে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন। তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি,
এ যে আবার সেন্টুতে মারছে, হ্যাঁ? না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? ওই তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুড়ে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলি দেখা না করি? আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। কি দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি। আরে আমিটা বাবারি, কি মুশকিল? আরে আমি মুশকিল? আরে এই আমিটাকে, ওরে বাবারে বেরিয়ে গেল। ওরে বাবা, উফ, আমি রানী। রানী রানী, তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে, আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার যেতে হবে। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী কোথায়? রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে। বলো কি?
আর আমার গোপাল সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবোই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে
তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে। বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই। আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপর এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব। গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? ধুস, কিচ্ছু ভালো লাগছে না। গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দা তো বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজকার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাহ, দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ, মাত্র 2 টাকা। নিয়ে যান, একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান, নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান। কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই, মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না, ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না।
আর পাচ্ছি না গো, ছেড়ে দাও না, আর পাচ্ছি না, থামবি না তাহলেই কিন্তু ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কি রে, ওরা কোথা থেকে এসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? বাবা। কে বল বল বল, নামটা বল। মন্ত্র? মন্ত্রী? কিরে থামলি কেন? চালিয়ে যা উঠবস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে? চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও, আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি, এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। কি তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো। কি করছো তোমরা? ছাড়ো আমাকে ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাও। পুরোটা খাও। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। কি হলো? আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত চাই? বেটা ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর দাঁড়িয়ে ছিলে? এবার কেমন জব্দ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। এবার করে সারা গায়ে শিং নেই। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে সাজা। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বললেই হবে না? তোদের ছেড়ে দিলে আমি কি খাবো? কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া, আমি কিসি কো নেহি ছোড়তা। যা পালা গিয়ে তোদের রাজাকে খবর দে, বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার?
আরে বৃষ্টির ভয় একেবারে হুড়মুড়িয়ে ঢুকলিছে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে। তাও আবার মানুষের রক্ত। সবাই বলছে ও নাকি মানুষ ছাড়া আর কিচ্ছু খায় না। শুধু কি তাই, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে। আর লোকে জিভ বার করে যেই ঘাউ মাউ ঘাউ করছে, অমনি সব পুরে ছাই হয়ে যাচ্ছে। ওকে তাড়ানোর উপায় কারও জানা নেই। এবার দাদু তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আরে আমার কাছে শুনে শুনে ভালোই তো শিখেছিস সব। গল্পটা বলেছিস মন্দ নয়। ভূত, প্রেত, দত্তি, দানব, আরো কত কি। আহা, থামলি কেন? বলে ফেল। আর কি কি বলা বাকি আছে বলে ফেল। যত সব গাঁজাখুরি গল্প। বেশ বেশ, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে চলো না আমাদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী? ঘেমে নিয়ে একেবারে একাকার। হাঁপুড়ের মতো বুকের ছাতিটা একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আর একবার নামছে। করছে তো হাঁসফাঁস। তা বেড়েছে নাকি রক্তচাপ? চাপ নয়, চাপ নয় মহারাজ, চাপ নয়, চাপ নয়, একেবারে চাপের বাপ। চাপের বাপ? সেটা আবার কি? আহা, আরে সবটা খুলে বলবে তো নাকি? একে দেরি করে এলি, তার উপর আবার হেয়ালি। তাই 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 মামার বাড়ি যাই। আহা, মহারাজের যেন সময়ের দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি যেতে হবে সবাইকে। শুনুন শুনুন একবার, কি খবর এনেছে গুপ্তচর, শুনুন। শুনি শুনি, কি খবর এনেছো তুমি? যদি হয় সুসংবাদ তবে আছে পুরস্কার, না হলে কান ধরে উঠবোস 170 বার। রাজ্যের উত্তর দিকে জঙ্গলের ধারে এসে হাজির হয়েছে এক মানুষ খেকো রাক্ষস। এসে পটাপট মানুষ ধরছে আর চেঁচাচ্ছে, রাজাকে খবর দাও, রাজাকে খবর দাও, কিরমিরিয়া এসেছে। উমা, সে কি কিরমিরিয়া? মানুষের হাড় খায় চুষে চুষে। ওরে গুপ্তচর, সে কি এদিকে আসছে নাকি এক জায়গায় বসে আছে? 69, 70, 71, 72, 73, 74। আহ, তুমি থামবে? রাজ্যের এই দুর্দিনে কান ধরে উঠবোস করছে হনুমান। আপনি তো বললেন দুঃসংবাদ হলে কান ধরে উঠবোস 170 বার। তাহলে এখন আমি কি করি? এই সেনাপতিকে ডাকো তো, খান কতক সেপাইকে দিয়ে ধরে আনি। অসম্ভব, অসম্ভব, আপনি তো তাকে দেখেননি। তবে শুনে রাখুন, দু চারটে সেপাই তো তার হাতের ময়লা। এসব শুনে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কেউ ধরুন না আমায়, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি করি? এমন সময় গোপালটারও তো কোনো পাত্তা নেই। তাকে আর পাবেন কোথায়? দেখুন, বোধহয় লুকিয়েছে খাটের তলায়। এই তুমি বরং আরেকবার যাও, কিরমিরিয়া না সুরসুরিয়া, আহা কি যেন রাক্ষসটা, তার কাছে জেনে এসো তো কি চাই তার। কি পেলে সে ছেড়ে দেবে আমার ওই নিরীহ প্রজাদের। দেখেছো গোপাল দাদু, দেখেছো কেমন হাতির মতো থপ করে পা ফেলছে, দেখেছো? কিন্তু দামড়াটা যাচ্ছে কোথায়? সামনেই তো ভোলা ময়রার দোকান।
সর্বনাশ, অমন নাদুস নুদুস চেহারা, বেচারা বোধহয় বেঘরে গেল এবার। খুব খিদে পেয়েছে আমার। রাক্ষস বটেই তো, এই খিদে তা পাওয়ারই কথা। তা কি দেবো? জিভে গজা না চমচম? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। তোমার মতো নাদুস মুদুস মানুষ ছেড়ে আমিও সব হিজিবিজি খাবো? গেল আজ ময়দা কাকু পটল ডাঙার টিকিট কেটে ফেললো মনে হয়। আমি তো রইলামই, কিন্তু কিন্তু ওই কৃষ্ণনগরে এসে এই ভোলা ময়দার মিষ্টি একটু চেকে না দেখলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়। খাসা খেতে, খাসা খেতে মুখটা এবারে ছাড়লো। চল চল, চটপট বাড়ি ফিরে চল। এ তো দেখছি হনুমানের লঙ্কা কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর। কি দাদু, এবার দেখলে তো নিজের চোখে, বিশ্বাস হলো তো এবার? এ বাবা, দামড়া রাক্ষসটাকে সব সামনে দিল গো। আরে গোপাল দাদু, কিছু একটা করো। আমার নাম কিরমিরিয়া। আমাকে মারতে পারে এমন কেউ নেই এ তল্লাটে। কারো সাহস আছে তো সামনে আসুক। খামোখাই নিজের বড়াই করছে তখন থেকে, মনে হচ্ছে ব্যাটার ঘটে কিচ্ছু নেই। এই যে কি খবর আনলে মাথার ঘাম পায়ে ফেলে? মহারাজ, মহারাজ, রাক্ষস রাক্ষস সবাইকে ছেড়ে দিতে রাজি মহারাজ। ও মা, রাক্ষসটা কি লক্ষ্মী! মিছি মিছি ভয় পাচ্ছিলাম। ছি! তবে তবে আবার কি? ওর একটা শর্ত আছে মহারাজ, দুবেলা দুজন করে পাঠাতে হবে, এর থেকে কম হলো না আর। প্রতিদিন দুজন? হ্যাঁ, পাঠাতেই হবে, না হলে কি আর উপায়। কিন্তু কাকেই বা বলি যেতে, মানে কিভাবেই বা বলা যায় এই কথা, সেটাই তো মাথায় ঢুকছে না। অপজবর এসে উঠলো কোথা থেকে? হ্যাঁ, তবে এবার মনে হয় বেটাকে পেঁচে ফেলা যাবে। ওই তো এসে গেছে মহারাজ, আপনার মুশকিল আসান। আর আপনার কি ভয়? জয় গোপালের বুদ্ধির জয়। ব্যাটার কথাবার্তা সুবিধের ঠেকছে না, মনে হচ্ছে আমাকে কলে ফেলার ধান্দা। আমার আর কি বুদ্ধি, এইটুকু মাথায় যতটা ধরে ততটা আর কি। হ্যাঁ, একমাত্র তুমিই পারো বাঁচাতে। ওই রাক্ষসটা ঠিক কাত হবে তোমারই বুদ্ধির প্যাঁচে। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। বেশ, তবে একবার চেষ্টা করে দেখতে পারি, বাঁচি অথবা মরি। আমাকেই তবে দূত করে পাঠান। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এদিকে ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর উনি আমায় বলছেন ভয় আমার কি? হ্যাঁ হ্যাঁ গো, রাক্ষসটা যদি তোমায় গিলে ফেলে? গিলে ফেললেই হলো, আমিও পাকা মাগুর, দেব এমন কলে ফেলে যে বাছাধন পালাবার পথ পাবে না। কিরমিরিয়া, তুমি ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। মুখটা একবারে তেতো হয়ে গেছে। আর
আর যে তর সয় না, রাজার কাছ থেকে কোনো খবরও তো এলো না। এই তো আমি এসে গেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠালেন আমায় তোমার সেবায়। আমি মহারাজের দূত। বেশ নধর চেহারাটা তো, হ্যাঁ? সকাল সকাল ভালোই জুটেছে কপালে। দূতের তো আরো আগেই আসার কথা, এত দেরি কেন? কথার খেলাপ বরদাস্ত হয় না আমার। আমি তোকেই খাবো। সে তুমি খেতে পারো, তবে পুরোটা শুনে তারপর খেলেই ভালো করতে। যা বলার জলদি জলদি বলে ফেল। সকাল সকাল এত ক্যাচর ম্যাচর আমার পোষায় না। আমি তো শটান এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় ধরলো তোমারই মতো একজন। কোনো ক্রমে এটা সেটা বুঝিয়ে তবেই এলাম। তবে একটা জিনিস বুঝলাম, বুঝলে, তোমার আয়ু আর বেশি নেই। কি বলে কি আমাকে মারবে? এত বড় বুকের পাটা। চল এখনই দিয়ে আসি দুঘা। না, উত্তেজিত হবার কি আছে? সে কি আর এই এক জায়গায় বসে আছে? আমি বরং তাকে বুঝিয়ে আনছি ডেকে। তুমি একটু গা ঘামিয়ে নিয়ে চলে এসো আমার পিছনে পিছনে। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি করেই করা হয়েছে সব। তবে আমার তো মনে হচ্ছে না এত করে কিছু হবে। এর থেকে ভালো হতো যদি রাক্ষসের লেজে আগুন লাগিয়ে দেয়া হতো। তুমি থামো তো মন্ত্রী, যত সব পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সবার কথা শুনলে কি আর কোনো কাজ হয়?